হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজের আজকে ক্লাস 5 এ ফার্স্ট কোশ্চেন দেখো 101 কি বলছে। বলছে বাংলা ভাষায় রামায়ণ প্রথম কে অনুবাদ করেন? অপশানে আছে কৃত্তিবাস ওঝা, অপশান বি তে আছে ভারতচন্দ্র, অপশান সি তে আছে চণ্ডীদাস, অপশান ডি তে আছে বনমালী ওঝা। আচ্ছা, চণ্ডীদাস বিখ্যাত হচ্ছে তোমার ওই বৈষ্ণব পদাবলীর জন্য। চণ্ডীদাস মধ্যযুগের বিখ্যাত একজন বাঙালি কবি। তিনি বিখ্যাত হচ্ছেন ওই আমাদের ইয়ের জন্যে, ঠিক আছে। আচ্ছা, কি বললাম ওটা? বৈষ্ণব পদাবলী। আচ্ছা, ভারতচন্দ্র রায়, ভারতচন্দ্র রায় তাকে টাইটেল দেওয়া হয়েছিল রায় গুণাকর, ঠিক আছে। রায় গুণাকর টাইটেল দিয়েছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়, যাকে আমরা কৃষ্ণনগরের রাজা বলেও জানি। কৃষ্ণচন্দ্র রায় তিনি দিয়েছিলেন ভারতচন্দ্র রায়কে রায় গুণাকর উপাধি। কিসের জন্য? অন্নদা মঙ্গল কাব্যগ্রন্থের জন্য। আচ্ছা, এটার আনসার হবে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা এটাকে বাংলা ভাষায় রামায়ণ প্রথম অনুবাদ করেছিলেন, ঠিক আছে। এই দুটো কিন্তু আনসার নয়, এই দুটো ইম্পর্টেন্ট, তাই আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, এই চণ্ডীদাসের না একটা মজার কাহিনী আছে, বলবো? শোনো। বাংলাদেশের নাটক আমি সময় পেলে মাঝে মাঝে দেখি, ভালো লাগে আমার। তো বাংলাদেশের নাটকের মধ্যে একটা নাটকের মধ্যে কোনো একটা পার্টিকুলার নাটক আমার মনে নেই। তো আমার একজন ফেভারিট অ্যাক্টর আছে। তো সে পাশের বাড়ির কোনো একটা মেয়েকে পছন্দ করে। তো তাকে বহু দিন ধরে দেখে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এই নায়কের সাথে যে তার বন্ধু আছে, সেই বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তুই রোজ দেখিস, মানে পুরো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি সংলাপটা পরবর্তীতে বলছি, যে তুই রোজ দেখিস কিছু বলতে পারিস না কেন? তো এ বলছে যে ভাই তুই রজকিনী আর চণ্ডীদাসের গল্প জানিস? রজকিনী আর চণ্ডীদাস, রজকিনী যেই পুকুরের মধ্যে ওই কলসিতে করে জল আনতে যেত, চণ্ডীদাস সেখানে রোজ ছিপ নিয়ে, মাছ মারার যে ছিপ হয় সেই ছিপ নিয়ে বসে থাকতো। 12 বছর ধরে রজকিনী ওখান থেকে কলসি করে জল নিয়ে আসে, 12 বছর ধরে চণ্ডীদাস ওখানে বসে মাছ ধরার ভান করে রজকিনীকে দেখে, কোনোদিন কিছু বলেনি। হঠাৎ করে রজকিনী একদিন জিজ্ঞাসা করছে চণ্ডীদাসকে, এরকম কন্টিনিউয়াসলি যেরকম দেখে যে মাছ ধরার জন্য বসে আছে, বলছে কি ঠাকুর মাছ কি ধরলো? তো চণ্ডীদাস বলছে ওটা জিজ্ঞাসা করা মাত্রই যে এই কেবল ঠোকর দিল। ঠোকর দিল মানে ওই মাছ যদি কেবল ওই যেটা টোপ আছে সেটা গেলার জন্য যদি আসে, সেটাকে বলা হয় ঠোকর দেওয়া গ্রামের ভাষায়। তো ওইখানে বাংলাদেশের যে আমাদের বাংলায় ভাষায় প্রচুর ভ্যারিয়েশন আছে, লোকাল জায়গা অনুযায়ী প্রচুর জায়গায়, পুরো অবিভক্ত বাংলায় তো প্রচুর বাংলার ভ্যারিয়েশন ছিলই। তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বিভিন্ন জায়গায় বাংলার উপরে চলতি কথা যখন আমরা বলি বাংলায়, তখন সেটার প্রভাবটা বোঝা যায়। বিভিন্ন অঞ্চলে বাংলাটা বিভিন্ন রকম ভাবে বলা হয়। তো সংলাপের মধ্যে এরকম করে বলছে আর কি, ওরা বন্ধুকে দোস্ত বলে, কি দোস্ত, আর তুই রোজ দেখিস, তুই বলতে পারিস না কি জন্যি? তো এবার নায়ক কে কে বলছে, ও 27কে চণ্ডীদাসের হিসাব বোঝন যায় না। শোন, বলতাছি তরে, চণ্ডীদাস আর রজকিনী, বুঝলি তো? তো রজকিনী 12 বছর ধরে পুষ্করণীর মধ্যে যায় ঘটি করে জল নিয়ে আসে, আর চণ্ডীদাস তারই দেহি থাকে, ছিপ নিয়ে বসে আছে। এইবারে রজকিনী হঠাৎ করে 12 বছর পরে জিজ্ঞাসা করতেছে, কি ঠাকুর মাছ কি ধরল? চণ্ডীদাস বলতেছে এই এক্ষুনি ঠকর দিল, মনে হচ্ছে ধরবে এক্ষুনি। তো এরকম পরিস্থিতি আমাদের চাকরি বাকরির ব্যাপারটা এরকম। হঠাৎ করে মনে পড়লো আমার, ওই পেশেন্সটা থাকা থাকা দরকার, যে কোনো জিনিসে পেশেন্স থাকা দরকার, আর কাজ করে যেতে হবে, ঠিক আছে। এই চণ্ডীদাস এই আলোচনা থেকে মনে পড়লো আমার, ঠিক আছে। নেক্সট দেখো, আমি জেনারেলি অফলাইনের ব্যাচে এগুলো মাথায় এলে তখন আমি শেয়ার করি, ছেলেপেলেরা খুব আনন্দ পায়। তো অনলাইনটাকেও আমি খুব একটা ডিস্টিংক্ট করে দেখি না অফলাইন থেকে। আমি চাই আমার ভেতরের যা জিনিসগুলো আছে অফলাইনে যেরকম শেয়ার করি তোমাদের সাথেও শেয়ার করি, সেই কারণে মাথায় এলো তাই বললাম। চলো, বলেছে আদা কি? আদা পরিবর্তিত কাণ্ড, ঠিক আছে, একবারই আনসার দিয়ে দিলাম, এটার বেশি কিছু ব্যাখ্যা করবার নেই। আদা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। নেক্সট, নেক্সট বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? হাইকোর্টের সমস্ত বিচারপতির অবসর গ্রহণের বয়স একই। সুপ্রিম কোর্টের হচ্ছে 65, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এমনি যত বিচারপতি আছে সবারই বয়স তোমার অবসরপ্রাপ্ত গ্রহণের অবসর গ্রহণের সময় হচ্ছে 62। এটার 62 বছর হবে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? কলকাতার
আওতায় পড়ে না, সিকিমের পড়ে না, ত্রিপুরার পড়ে না, গুয়াহাটির পড়ে। ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে পড়ে তোমার অরুণাচল প্রদেশ এবং আসাম, এই দুটো স্টেট আসে গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে। বলেছে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? আচ্ছা, বাচেন্দ্রী পাল কিন্তু তোমার মাউন্ট এভারেস্ট জয় করেছিল, প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, এটাই ইংলিশ চ্যানেল যদি পুরুষ হতো তাহলে হয়ে যেত মিহির সেন। এটা জিজ্ঞাসা করেছে মহিলা, মহিলা হচ্ছে তোমার অপশন বি কারেক্ট আনসার, আরতি সাহা। আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন, ভারতীয় মহিলা যিনি। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে দ্য জাঙ্গল বুক বইটির লেখক কি? জাঙ্গল বুক নিয়ে প্রচুর সিনেমাও তৈরি হয়েছে, তোমরা অনেকে হয়তো বা জানো, দেখেছো। জাঙ্গল বুক চেতন ভগত নয়, বিখ্যাত রাইটার অবভিয়াসলি। মার্ক টোয়েন, জর্জ অরওয়েল, এরা কেউই নয়। রুডিয়ার্ড কিপলিং হচ্ছে তোমার কারেক্ট আনসার, রুডিয়ার্ড কিপলিং। জাঙ্গল বুক নিয়ে প্রচুর সিনেমা হয়েছে। আচ্ছা, বলেছে প্লাস্টিক নামকরণ কে করেন? অপশন এ তে আছে বেন্ডা, অপশন বি তে আছে হেকেল, অপশন সি তে আছে ব্রাউন, অপশন ডি তে আছে মেন্ডেল। আচ্ছা, প্লাস্টিক কোনটা? প্লাস্টিক কিন্তু বায়োলজির পার্ট। হ্যাঁ, বায়োলজিতে আমার প্রচুর জ্ঞান, তো আমি বেশি আলোচনা করছি না এটা। আর্নস্ট হেকেল নামকরণ করেছিলেন প্লাস্টিক, প্লাস্টিকের নামকরণ করেছিলেন আর্নস্ট হেকেল। ঠিক আছে, নেক্সট, আবিষ্কারও তিনিই করেছিলেন। বলেছে প্রাপ্তবয়স্ক লোকের যকৃতের ওজন কত? আচ্ছা, মহিলাদের শরীরে যেটা যকৃতের ওজন হয় সেটা 1.2 থেকে 1.4 কেজি হয়। সদ্যজাত শিশু হলে 150 গ্রাম হয়। প্রাপ্তবয়স্ক লোকের হয় 1.5 কেজি। এই যে অপশন ডি তোমার কারেক্ট আনসার, 1.5 কেজি হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক লোকের যকৃতের ওজন। ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি অপশন এ তে আছে, অপশন বি তে আছে জালালউদ্দিন ফিরোজ খিলজি, অপশন সি তে আছে গিয়াসউদ্দিন বলবান, অপশন ডি তে আছে ইলতুৎমিশ। আলাউদ্দিন খিলজি দাগ আর হুলিয়া প্রথা চালু করেছিল। ঠিক আছে, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবান আর ইলতুৎমিশ নিয়ে আমার গল্প আছে। ইকতা ব্যবস্থা চালু করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ আরো বহু কিছু চালু করেছিল, তার মধ্যে একটা আছে, সেটা হচ্ছে তুর্কানি চেহেলগানি বা চালিসা। 40 জন নোবেলকে নিয়ে তুর্কানি চেহেলগানি বা চালিসা চালু করেছিল ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বলবান সেই চালিসাটাকে ডিসলভ করে দিয়েছিল। ইলতুৎমিশ চালু করেছিল, বলবান ওই চালিসাটাকে ডিসলভ করে দিয়েছিল। বলবান তার সাথে সাজদা অ্যান্ড পাইবস, ঠিক আছে, মানে তোমার যে সুলতান আছে, সুলতানের সামনে মাথা নিচু করে থাকা এবং তার পায়ের মধ্যে চুমু খাওয়া, চুম্বন করা, কিস করা, সাজদা অ্যান্ড পাইবস। ঠিক আছে, এইটা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবান। তো এইটার আনসার হবে ইকতাদারি সিস্টেম চালু করেছিল ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? ব্যাটেল অফ দি খানবা, বিখ্যাত ব্যাটেল। ঠিক আছে, 1526-এ প্রথম হয়েছিল ব্যাটেল অফ দি পানিপথ, ফার্স্ট ব্যাটেল অফ দি পানিপথ, যেটা বাবরের সাথে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বাবরের সাথে কার হয়েছিল? তোমরা বলবে আনসার আমাকে। ঠিক আছে, বাবরের সাথে কার হয়েছিল বলি দিই, চলো, ইব্রাহিম লোধির হয়েছিল, জানোই তোমরা। এটা ফার্স্ট ব্যাটেল অফ দি পানিপথ। ঠিক আছে, পানিপথ হয়েছিল এইটাতে, ফার্স্ট ব্যাটেল অফ দি পানিপথ 1526-এ। 1527-এ হয়েছিল ব্যাটেল অফ দি খানবা, ইম্পর্টেন্ট। 1528-এ হয়েছিল ব্যাটেল অফ দি চান্দেরি। পরপর 4টে ব্যাটেল হয়েছিল, কার সাথে? মেদিনী রায়ের সাথে। ঠিক আছে, মেদিনী রায়, মেদিনী রায়ের সাথে হয়েছিল ব্যাটেল অফ দি চান্দেরি 1528-এ। আর 1529-এ হয়েছিল ব্যাটেল অফ দি ঘাগর, ঘরঘরার যুদ্ধ বাংলায় বলা হয়, ব্যাটেল অফ দি ঘাগর। এই 4টে ব্যাটেল প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পানিপথ, পানিপথের পরে খানবা, খানবার পরে চান্দেরি, চান্দেরির পরে হচ্ছে তোমার ব্যাটেল অফ দি ঘাগর, GHAGGAR, ইংরেজিতে ঘাগর, বাংলায় বলা হয় ঘরঘরার যুদ্ধ। ঠিক আছে, অনেকে এরকম করে মনে রাখে, পানি পিয়া, খানা খায়া, চায় পিয়া, ঘাগর পে গয়া, এরকম একটা। ঠিক আছে, ট্রিক্স করে অনেকে মনে রাখে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ তে আছে কজুলা কথফিসিস, অপশন বি তে আছে শিমুক, অপশন সি তে আছে ভনন্স, অপশন ডি তে আছে ঘটোৎকচ। ঘটোৎকচ কোনো বংশের প্রতিষ্ঠাতা নয়, ঘটোৎকচ ছিলেন গুপ্তা বংশের দ্বিতীয় সম্রাট। প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্তের পরে ঘটোৎকচ, ঘটোৎকচের পরে প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের পরে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপরে কুমারগুপ্ত, তারপরে স্কন্দগুপ্ত। তো ঘটোৎকচ হচ্ছে তোমার গুপ্ত বংশের দ্বিতীয় রাজা। ভানান্স হচ্ছে পার্থিয়ানসদের ফার্স্ট রাজা হচ্ছে ভানান্স। ঠিক আছে, কাজুলা কথফিসিস কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। শিমুক হচ্ছে তোমার সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা।
সাতবাহনরা টাইটেল নিত সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে আ হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল বইটির লেখক কে? অপশন এ তে আছে যদুনাথ সরকার, বিখ্যাত হিস্টোরিয়ান। অপশন বি তে আছে সুমিত সরকার। অপশন সি তে আছে সুশোভন সরকার। অপশন ডি তে আছে রমেশচন্দ্র মজুমদার। এই দুজন সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই, বাট যদুনাথ সরকার আর রমেশচন্দ্র মজুমদার, যাকে আমরা আর.সি. মজুমদার বলে বেশি চিনি, এরা আমার পার্সোনাল ফেভারিট হিস্টোরিয়ান। তিনজন হিস্টোরিয়ানকে আমি অত্যন্ত বেশি পছন্দ করি বা ফলো করি। তার মধ্যে একজন যদুনাথ সরকার, আর.সি. মজুমদার, আরেকজন হচ্ছে বিক্রম সম্পথ। তো এইটা দ্য হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল, এই বইয়ের লেখক হচ্ছে আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে 11তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? এক তো 11তম মৌলিক কর্তব্যের মধ্যে আছে কি? 11তম মৌলিক কর্তব্যের মধ্যে আছে যে 6 থেকে 14 বছরের বয়সের যে সমস্ত ছেলেপেলেগুলো আছে, বাচ্চা কাচ্চারা আছে আর কি, তাদের বেসিক এলিমেন্টারি এডুকেশনের সাথে জুড়ে দিতে হবে। বেসিক এলিমেন্টারি এডুকেশন তাদের একটা মানে পূরণ করতে হবে। সেটা বলা আছে কোথায়? 11তম মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে। আচ্ছা, এই বেসিক এলিমেন্টারি এডুকেশন 6 থেকে 14 বছরের বাচ্চার বেসিক এলিমেন্টারি এডুকেশনের কথা 3টে জায়গায় বলা আছে। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে বলা আছে 11th ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে বলা আছে আর্টিকেল 21 সাবক্লজ এ এর মধ্যে। তার সাথে সাথে ডিপিএসপির মধ্যে বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, আর্টিকেল 45 এর মধ্যে, অনুচ্ছেদ 45 এর মধ্যে বলা আছে এইটা এইটা বেসিক এলিমেন্টারি এডুকেশনের উপরে কনস্টিটিউশন এত বেশি ইম্পর্টেন্স দিয়েছে। এক জায়গায় ফান্ডামেন্টাল রাইটসে বলা আছে, ডিপিএসপি তে বলা আছে, সেম জিনিস আবার ফান্ডামেন্টাল ডিউটিসে বলা আছে। ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু সব প্রথমেই 11টা ছিল না, 10টা নেওয়া হয়েছিল। 11টা নিয়ে আসা হয়েছিল 2002 সালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে কাইজারে হিন্দ কাকে বলা হতো? আচ্ছা, অপশন এ তে আছে দাদাভাই নওরোজি, অপশন বি তে আছে মহাত্মা গান্ধী, অপশন সি তে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন ডি তে আছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুকে পণ্ডিত উপাধি দেওয়া হয়েছে জানো তোমরা। নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতাজিটাই হচ্ছে উপাধি, নেতাজি বলে তাকে ডাকা হতো। দাদাভাই নওরোজিকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বলে ডাকা হতো, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান। এটা হবে কাইজারে হিন্দ বলা হতো গান্ধীকে, মহাত্মা গান্ধী। অপশন বি। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়েছিল? অপশন এ তে আছে কলকাতা কংগ্রেস, অপশন বি তে আছে নাগপুর কংগ্রেস, অপশন সি তে আছে সুরত কংগ্রেস বা সুরাট কংগ্রেস, অপশন ডি তে আছে লাহোর কংগ্রেস। তোমরা জানো কংগ্রেসের সেশন মোটামুটি 29, 30 কিংবা 31শে ডিসেম্বরের দিকে শুরু হতো, 1-2 তারিখের দিকে, জানুয়ারির 1-2 তারিখের দিকে শেষ হয়ে যেত। আচ্ছা, পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল 1929 সালের লাহোর কংগ্রেসের সেশনে, 1929-30। ঠিক আছে। 1929, 1930 এরকম বলাটা উচিত হবে। কেন? কারণ ডিসেম্বরে স্টার্ট হয়েছিল, 26শে জানুয়ারি এরা রাবি নদীর তীরে ওই জল ফল হাতের মধ্যে নিয়ে শপথ করেছিল এবং সেদিন পতাকা উত্তোলন করে এরা পূর্ণ স্বরাজ দাবি করেছিল। এবং সেদিন থেকেই ওরা মানে নিজেরা স্বাধীনতা দিবসের মতন করে পালন করত। আর সেই কারণেই 26শে জানুয়ারি 1950 সালে আমাদের কনস্টিটিউশনকেও লাগু করা হয়েছিল, ওই দিনটা যাতে কোইনসাইড করে প্রজাতন্ত্র দিবস সেই দিনটা। ঠিক আছে। এটা 1929 সাল হবে, লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছে। নেক্সট দেখো, অনিলা দেবী কার ছদ্মনাম? অপশন এ তে আছে প্রমোদ চৌধুরী, অপশন বি তে আছে রাজশেখর বসু, অপশন সি তে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি তে আছে সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট, রাজশেখর বসুর হচ্ছে পরশুরাম, প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল। তাহলে থাকলো তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ঠিক আছে। নেক্সট দেখো, সাকারি উপাধি কে নিয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, আর ডি তে আছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত টাইটেল ছিল কবিরাজ। প্রথম চন্দ্রগুপ্ত টাইটেল নিয়েছিল মহারাজা ধীরাজ। দেখো, শ্রীগুপ্ত টাইটেল নিয়েছিল মহারাজ, শ্রীগুপ্তের পরে ঘটোৎকচ, এখনই বললাম ঘটোৎকচ টাইটেল নিয়েছিল মহারাজ। ইম্পর্টেন্ট, একবার একটুখানি আমি গুপ্তাদের গল্পটা বলে দিই। গুপ্তাদের প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত। ঠিক আছে। শ্রীগুপ্তার পরে আছে ঘটোৎকচ, ঘটোৎকচ,
KACHA, ঘটোৎকচ। ঘটোৎকচের পরে হচ্ছে তোমার ফার্স্ট চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। আমার হাতের লেখা একটুখানি পেঁচানো, তোমরা জানো, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তারপরে আছে এটা তোমার হচ্ছে ফার্স্ট চন্দ্রগুপ্তের পরে সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত, আরে ভাই, সমুদ্রগুপ্ত। তারপরে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেকেন্ড চন্দ্রগুপ্ত। আচ্ছা, এর মধ্যে এই যে শ্রীগুপ্ত আর ঘটোৎকচ, এরা দুজন টাইটেল নিয়েছিল মহারাজ। মহারাজ। প্রথম চন্দ্রগুপ্ত টাইটেল নিয়েছিলেন মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ, ঠিক আছে? সমুদ্রগুপ্ত টাইটেল নিয়েছিল কবিরাজ। কবিরাজ। লিচ্ছবি দৌহিত্রও তাকে বলা হতো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল ছিল বিক্রমাদিত্য এবং শকদেরকে হারিয়েছিলেন তাই শাকারি। তো এটার আনসার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন ফাহিয়েন, ঠিক আছে? ফাহিয়েনের লেখা বইয়ের নাম ফুকুওকি। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য তো মৌর্য বংশের রাজা। সমুদ্রগুপ্ত টাইটেল কি নিয়েছিল বলে দিলাম। প্রথম চন্দ্রগুপ্ত কি টাইটেল নিয়েছিল সেটাও আমি বলে দিলাম। নেক্সট দেখো, নেক্সট বলেছে গরবা নৃত্যটি কোন উৎসবের সাথে সম্পর্কযুক্ত? গরবা তোমরা জানো গুজরাটের একটা বিখ্যাত নৃত্য, ঠিক আছে? গরবা কিন্তু দশেরার সাথে নয়, দিওয়ালির সাথেও নয়, করবা চৌথের সাথেও নয়। এগুলো একটাও হবে না, আনসার হবে নবরাত্রি। নবরাত্রির সময় গরবা করা হয়, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে ভিনেগারের প্রধান উপাদান কি? অপশন এ তে আছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি তে আছে ফর্মিক অ্যাসিড, অপশন সি তে আছে ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি তে আছে জল। জলের তো কোনো গল্পই হচ্ছে না। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধের মধ্যে, ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ার বিষে। পিঁপড়ার বিষের মধ্যে থাকে ফর্মিক অ্যাসিড। ভিনিগারের প্রধান উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন এ। এটার সংকেত হচ্ছে CH3COOH। এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। নেক্সট দেখো, নেক্সট 120 বলেছে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কার লেখা? নবীনচন্দ্র সেন নয়, শক্তি চট্টোপাধ্যায় নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, অদ্বৈত মল্লবর্মণের লেখা হচ্ছে তিতাস একটি নদীর নাম। এই অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। নেক্সট, লোকহিতবাদী নামে কে পরিচিত? এই লোকহিতবাদী আর লোকমান্য, এইটা নিয়ে স্টুডেন্টদের খুব গোলায়। বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য, লোকমান্য উপাধি। আগের দিন আমি কোথাও একটা মানে এই জিএস এর সিরিজে আমি বলছিলাম কোনো একটা কোশ্চেনে যে লোকমান্য তিলক এক্সপ্রেস বলে ভারতবর্ষে কিন্তু ট্রেন চলে, ঠিক আছে? আচ্ছা, যতীন্দ্রমোহন মুখার্জি নয়, যতীন্দ্রমোহন সেনগুপ্তও নয়, গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ হচ্ছে, তাকে লোকহিতবাদী বলা হয়, ঠিক আছে? নেক্সট দেখো, 122 শ্রীরঙ্গপট্টনম কোন নদীর তীরবর্তী শহর? অপশন এ তে আছে কৃষ্ণা, অপশন বি তে আছে কাবেরী, অপশন সি তে আছে নর্মদা, অপশন ডি তে আছে কোশি। শ্রীরঙ্গপট্টনম, তোমরা যদি অ্যাংলো মাইসুর ওয়ার পড়ে থাকো তাহলে শ্রীরঙ্গপট্টনমের সম্পর্কে তোমরা ওয়েল অ্যাওয়ার, জানো ভালো মতন ভাবে। তোমরা থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার আশা করি পড়েছো, যদি না পড়ে থাকো তাহলে আজকে একবার দেখে নেবে। থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, সেখানে টিপু সুলতানের সাথে ইংরেজদের, প্রবাবলি কর্নওয়ালিস ছিল সেই সময়ে, ইংরেজদের যুদ্ধ হয়। ট্রিটি অফ দি শ্রীরঙ্গপট্টনম একটা আছে 1792-তে। 1792 ট্রিটি অফ দি শ্রীরঙ্গপট্টনম বা শ্রীরঙ্গপট্টম। সেইখানে তোমার টিপু সুলতানকে অত্যন্ত বেশি হিউমিলিয়েট হতে হয়েছিল। কেন? কারণ 3 কোটি টাকা তাকে ওয়ার ইন্ডেমনিটি দিতে হয়েছিল। এই 3 কোটির মধ্যে 1.5 কোটি টাকা ইনস্ট্যান্ট দিতে হয়েছিল এবং বাকি 1.5 কোটি তাকে ইনস্টলমেন্টে দিতে হয়েছিল। ইনস্টলমেন্টে যাতে ঠিক মতন করে আসতে থাকে সেই কারণে টিপু সুলতানের যে দুটো ছেলে ছিল সেই দুটো ছেলেকে ফোর্ট উইলিয়ামে নিয়ে আসা হয়েছিল, কলকাতায় নিয়ে চলে এসেছিল ইংরেজরা, কর্নওয়ালিস নিয়ে চলে এসেছিল, ঠিক আছে? এইটা অত্যন্ত হিউমিলেটিং ছিল ট্রিটি অফ দি শ্রীরঙ্গপট্টনম 1792-তে। এবং ফাইনালি ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ারে 1799-এ ফল অফ দি শ্রীরঙ্গপট্টনম হয়ে যায়। মানে শ্রীরঙ্গপট্টনমে যুদ্ধ করতে করতে যুদ্ধে হেরে যায়, ঠিক আছে, মাইসুর। এবং আলটিমেটলি কৃষ্ণরাজা ওডিয়ার 3 এদেরকে মাইসুরটা দিয়ে দেওয়া হয়।
তো ফল অফ দি শ্রীরঙ্গপট্টনম 1799, 1792 তে হচ্ছে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের মধ্যে এটা ছিল 1792 তে ট্রিটি অফ দি শ্রীরঙ্গপট্টনম। তো আনসার কি হবে স্যার? আনসার হচ্ছে তোমার কাবেরী নদী, অপশন বি, কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গপট্টনম, নর্মদা নয়, কৃষ্ণা নয়, কোশি নয়। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে ভারতের প্রথম ও প্রধান সাপ্তাহিক পত্রিকা কোনটি? অপশন এ তে আছে সংবাদ প্রভাকর, অপশন বি তে আছে সমাচার দর্পণ, অপশন সি তে আছে দিগদর্শন, অপশন ডি তে আছে বেঙ্গল গেজেট। একটা ইন্টারেস্টিং কথা বলবো, এই চারটে পেপারই প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক, এটা হচ্ছে প্রথম বাংলা দৈনিক পত্রিকা হচ্ছে তোমার সংবাদ প্রভাকর। ঠিক আছে, সমাচার দর্পণ হচ্ছে প্রথম সাপ্তাহিক, বাংলা সাপ্তাহিক, প্রথম, এটা হচ্ছে প্রথম বাংলা সাপ্তাহিক। তোমরা ক্রস চেক করে নেবে, হ্যাঁ, আমার ঠিকঠাকই মনে আছে, তবু আমি বললাম ক্রস চেক করে নেবে। প্রথম বাংলা সাপ্তাহিক। দিগদর্শন হচ্ছে প্রথম বাংলা মাসিক, প্রথম, এগুলো সব কটা বাংলা, এগুলো প্রথম বাংলা মাসিক পত্রিকা হচ্ছে তোমার দিগদর্শন। তাহলে কি ভারতের প্রথম এবং প্রধান সাপ্তাহিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গ্যাজেট, যেটা তোমার জেমস অগাস্টাস হিকি, আইরিশম্যান, আয়ারল্যান্ডের লোক ছিলেন, তিনি তৈরি করেছিলেন, চালু করেছিলেন 1780 চালু করেছিলেন বেঙ্গল গ্যাজেট। আচ্ছা, বেঙ্গল গ্যাজেট আরো একটা আছে যেটা 1818 হরিশ্চন্দ্র রায় চালু করেছিলেন, ওটাও একটা বেঙ্গল গ্যাজেট আছে। ঠিক আছে, 1818 হরিশ্চন্দ্র রায়। নেক্সট দেখো, 124 ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরিজ কোথায় অবস্থিত? অপশন এ তে ব্যাঙ্গালোর, অপশন বি লখনৌ, অপশন সি তিরুবনন্তপুরম, অপশন ডি আছে চেন্নাই। ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরিজ এটা ব্যাঙ্গালোরে অবস্থিত। খুব বেশি ব্যাখ্যা করার এখানে কিছু নেই, ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট আনসার এটার। লাস্ট কোশ্চেন 125 দেখো, বলেছে কে লোকসভা ডিসলভ করে দিতে পারে, ভেঙে দিতে পারে কে? লোকসভা ডিসলভ করতে পারে, স্পিকার পারে না, প্রধানমন্ত্রী পারে না, রাজ্যপালের তো কোনো গল্পই হচ্ছে না, রাজ্যপাল রাজ্যের জন্য। অপশন সি রাষ্ট্রপতি হচ্ছে তোমার লোকসভা ডিসলভ করে দিতে পারে। এটা খুব সম্ভব আর্টিকেল 85 ক্লজ 2 সাব ক্লজ বি এইখানে আছে, আর্টিকেল 85 ক্লজ 2 সাব ক্লজ বি। ঠিক আছে, তো লোকসভা ডিসলভ জেনারেলি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সলা পরামর্শ করেই রাষ্ট্রপতি করে, রাষ্ট্রপতি জেনারেলি নিজে থেকে লোকসভা ডিসলভ করে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের 25 কোশ্চেন্স। আশা করি তোমাদের লাভ হচ্ছে, সুবিধা হচ্ছে। আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটাকে এইরকম ভাবেই রাখবো না কোনো কিছু চেঞ্জেসের দরকার আছে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।